মিলেমিশে করছেন বদলি ও নিয়োগ বাণিজ্য, নিয়ন্ত্রণ করেন ডিউটি রোস্টার, তোয়াক্কা করেন না অফিসের নিয়ম নীতির। এসব এখন টক অফ দ্য অফিস। এমন কাণ্ড বিমান বাংলাদেশের দুই কর্মকর্তা ফিরোজুজ্জামান ও জান্নাতুল জেনানের কথা। তাদের সম্পর্কের বিষয়ে আবার অভিযোগ দিয়েছেন একজনের স্বামী। নানাবিধ অনিয়মের প্রমাণ মেলায় ওই দুই কর্মকর্তাকে শাস্তি দিতে যাচ্ছে কর্তৃপক্ষ। রুহুল আমিনের রিপোর্ট। জান্নাতুল জেনান বিমান বাংলাদেশের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, চাকরি মাত্র 3.5 বছর। সম্প্রতি এই নারী কর্মকর্তার স্বামী বিমানের এমডির কাছে অভিযোগ করেন তার স্ত্রী জেনান বিমানের আরেক কর্মকর্তা ফিরোজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে বিমান, মেলে প্রমাণ। জেনানের বিরুদ্ধে অভিযোগ এখানেই শেষ নয়। নিজের ইচ্ছায় অফিস যাতায়াত করেন তিনি। গত বছরের আগস্ট ও সেপ্টেম্বর 2 মাসে অনুমোদন ছাড়াই অফিস ফাঁকি দিয়েছেন 37 দিন। বিমানের নিয়োগ প্রক্রিয়ায়ও দুর্নীতিতে জড়িয়েছেন জেনান। চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছেই টাকা নিয়েছেন। তদন্তে মিলেছে প্রমাণ। জেনানের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে বিমান। আমাদের তদন্ত শাখায় তো বললো যে হ্যাঁ, এটা দুইজনের চার্জশিট হয়েছে। চার্জশিট হওয়ার পরে যারা অভিযুক্ত তারা এটার উত্তর দেওয়ার পরে সেটা কর্তৃপক্ষের নিকট পেশ করা হয়। সেটা যদি সন্তোষজনক মনে হয় তাহলে অব্যাহতি দেওয়া হয়, আর যদি সন্তোষজনক মনে না হয় তখন আবার প্রসিডিংসে যায়, মানে একটা তদন্ত শুরু হয়ে যায় তখন। জান্নাতুল জেনানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ যার বিরুদ্ধে, তিনি হলেন গ্রাউন্ড সার্ভিসের জুনিয়র অফিসার ফিরোজুজ্জামান। বিমানে তার চাকরি 26 বছর। ফিরোজ নিজেকে একটি রাজনৈতিক দলের শ্রমিক নেতা দাবি করেন। সেই প্রভাবে পরেন না অফিসের নির্দিষ্ট পোশাক। 1 বছর ধরে করেন না কোনো কাজ। শুধু তাই নয়, নিয়ন্ত্রণ করেন সহকর্মীদের ডিউটি রোস্টার। তাদের সুবিধামতো সময়ে ডিউটি দিতে 6 মাসে শুধু বিকাশেই নিয়েছেন 84 লাখ টাকা। অনেকের কাছে অর্থ ধার নিয়েও ফেরত দেন না ফিরোজ। জুনিয়র কর্মীদের ভয়ভীতি দেখানো, বেআইনি কাজে বাধ্য করা, নারী কর্মীদের অশোভন বার্তা পাঠানো সহ নানা অভিযোগের প্রমাণ পেয়েছে বিমান বাংলাদেশ। তার বিরুদ্ধেও বিভাগীয় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে বারবার যোগাযোগ করা হলেও সাড়া দেননি ওই কর্মকর্তা। অভিযোগনামায় বলা হয়েছে এই দুই অফিসার বিমান আইনের একাধিক ধারা ভঙ্গ করেছেন। সে কারণে তাদের এক বা একাধিক শাস্তি কেন দেয়া হবে না তা জানতে চেয়েছে বিমানের মানব সম্পদ ও প্রশাসন শাখা। রুহুল আমিন, ৭১, ঢাকা। একটি এমআরআই মেশিন কেনার কাহিনী। যন্ত্রণা পেয়েই ঠিকাদারকে টাকা দেওয়া, আবার কৌশলে তা ফেরত নেওয়া। আদালতের আদেশ, আবারও করতে হবে তদন্ত। আর এই কাহিনীর আড়ালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। অন্যদিকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে অবহেলায়। এমন কাণ্ড সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের। হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের 2য় পর্ব। ছবি তুলেছেন মাহফুজুর রহমান। এই কক্ষটি এমআরআই মেশিন প্রতিস্থাপনের জন্য তৈরি করা হয় সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে। যন্ত্রটির বৈদ্যুতিক ব্যাকআপের জন্য একটি জেনারেটরও কেনা হয়েছে। হাসপাতাল চালুর 4 বছরেও এমআরআই মেশিন আসেনি। রুমটি এখন কাঠ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বারান্দায় পড়ে আছে জেনারেটর। কর্তৃপক্ষ বলছে প্রকল্প চলাকালীন সময়ে হাসপাতালটির ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বা এমআরআই যন্ত্র কিনতে কাজ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রিন টেটকে। প্রথমে যখন প্রজেক্ট চলে সেই সময়ে এমআরআই মেশিন এটা ক্রয় করার প্রক্রিয়া ছিল, এবং কোনো না কোনোভাবে এটা মনে হয় এখানে আসছিল বা বাক্স আসছিল এরকম শুনেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানটি মেশিন সরবরাহ না করেই অগ্রিম বিল তুলে নিয়ে যায়। অভিযোগ, যন্ত্র না আসলেও খালি বাক্স দেয়া হয়। এমআরআই সহ কয়েকটি যন্ত্রপাতি ক্রয়ে প্রায় 30 কোটি টাকা দুর্নীতির বিষয়ে তদন্তে নামে দুদক। টাকা নেওয়া ছিল, এরকম একটা ঘটনা শুনেছি, এবং আমি আসার পরে জানি যে পিডি নামে একটা মামলা আছে দুদকের। তো পরবর্তীতে আমি আসার পরে দেখি যে দুদক এই মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছে। এরকম একটা চিঠি আমার কাছে আসে। চলতি বছরের এপ্রিল মাসে দুদক ঘটনার সাথে প্রকল্প পরিচালকের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে দায়মুক্তি দেয়, কিন্তু আদালত সেই প্রতিবেদনে সন্তুষ্ট না হওয়ায় আবারও তদন্তের নির্দেশ দেয়। 80% আপনার ওদেরকে পেমেন্ট করে দেয়, কিন্তু পরবর্তীতে এই মালামাল তারা পায়নি। কারণ প্রায় 30 কোটি টাকার মধ্যে এই মামলাটা কোর্টে ফাইনাল রিপোর্ট দাখিল করলে বিজ্ঞ আদালত অধিকতর তদন্তের জন্য এই মামলাটা আবার ফেরত পাঠানো। এ বিষয়ে জানতে প্রকল্প পরিচালক কৃষ্ণ কুমার পালের সাথে বারবার যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।
এদিকে মামলা জটিলতায় এমআরআইয়ের জন্য বরাদ্দ করা অর্থ ফেরত যায়। মেশিনটি না কেনায় হাসপাতালে ভর্তি রোগীদের পরীক্ষা করাতে যেতে হয় বগুড়া, এনায়েতপুর কিংবা ঢাকায়। এমআরআই তো আসলে হয় না, এই জন্য লোক ওইভাবে আসেও না, কারণ যেসব ডক্টররা অ্যাডভাইস করে ওনারা বলে যে সিটিজেনদের তো নেই। হাসপাতালটিতে দুটি এক্স-রে মেশিন একটি বিকল বছরখানেক ধরে, যেটি চালু ছিল সেটিও সম্প্রতি বিকল হয়ে গেছে। জনবল সংকটে নবজাতকে জীবন রক্ষাকারী এনআইসিইউ শয্যাগুলো একটি রুমে তালাবদ্ধ। কার্ডিওলজি বিভাগে কোটি কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে। কার্ডিয়াক সার্জারি বিভাগ না থাকলেও ওপেন হার্ট অপারেশনে ব্যবহৃত হার্টলাং মেশিন পড়ে আছে। চিকিৎসক ও টেকনোলজিস্টের অভাবে চালু হয়নি কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ক্যাথ ল্যাবটি। তো আমাদের একটা টিম গেছিল, ওখানে দেখেছে, তারা বলছে যে এটা কাজে লাগানো যাবে, হয়তো একটু মেরামত করা লাগতে পারে। কি আপনি একটা মেশিন বসিয়ে দিলেন, সেই মেশিনটি চালাবে, সেই সেট আপের আদৌ কোনো ব্যবস্থা করলেন না, তার মানে আপনি নিশ্চিত করছেন এই মেশিনটা পড়ে থেকে নষ্ট হবে। তখনই প্রশ্ন উঠে, তাহলে কেনা হয়েছিল কেন? বিশেষজ্ঞরা বলছেন, যন্ত্রণা দিয়ে বাক্স দেয়া বা টাকা হাতিয়ে নেয়ার ঘটনা আরও আছে। তবে এ বিষয়ে ব্যবস্থা না নেয়ায় বারবার একই ঘটনা ঘটছে। তারা কি দেখছে কোনো সার্ভে করে যে ওখানে এটার ফিজিবিলিটি কতটুকু? কোটি কোটি টাকার জিনিস আপনি কিনে দিবেন, তারপরে বলবেন যে এটা জাঙ্ক। এগুলো অব্যবস্থাপনা। যারা এতে ইনভলভ তারা যেহেতু বিচারের আওতায় আসে নাই, সেই জন্য পরবর্তী যারা আসবে তারাও এই সমস্ত কাজ করার জন্য উৎসাহিত হবে। এরকম যন্ত্রপাতিগুলোর একটা তালিকা তৈরি করবে, সেটা কোনটা ব্যবহৃত হচ্ছে, কোনটা হচ্ছে না, এবং সেগুলো চালু করার জন্য কি করতে হবে, এরকম একটা ইনভেন্টরি করে আমরা এই আমাদের মতো একটা গরিব দেশের যে মহামূল্যবান সম্পদ, সেই সম্পদগুলোকে আমরা কাজে লাগাতে পারি। স্যারকে জানানো হয়েছিল, স্যার বলেছিল এটা একটা সময় দেন, কখন দিব এটা স্পেশাল করেসপন্ডেন্ট। এ বিষয়ে জানতে 10 দিন ঘুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দেখা মিললেও তিনি ব্যস্ততার অজুহাতে কথা বলার জন্য আরও সময় চান। স্বাস্থ্য খাতের অস্বাস্থ্যকর এসব দুর্নীতি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। জনগণের করের টাকায় কেনা দামি যন্ত্রপাতি জায়গা হচ্ছে ময়লার ভাগাড়ে। দোষীরা পার পেয়ে যাচ্ছেন। এই চর্চা থেকে বের হতে না পারলে স্বাস্থ্য খাতের গুণগত পরিবর্তন কেবল স্বপ্নই থেকে যাবে। ইমেল মাহবুব, ৭১, ঢাকা। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জকসো ও হল সংসদ নির্বাচন হচ্ছে। দীর্ঘ 21 বছর পর অবশেষে এই নির্বাচন হচ্ছে। এর আগে জগন্নাথ কলেজ থাকাকালীন 1987 সালে কলেজ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। 23 সদস্যের প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন 16,500 শিক্ষার্থী। ছাত্রদল ও ছাত্র শিবির সহ সংগঠনগুলো 4টি প্যানেলে ভোট করছে। বিশ্ববিদ্যালয়ের 5টি ভবনের 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের 21টি পদে 157 প্রার্থী লড়ছেন। আর একমাত্র ছাত্রী হলের সংসদে 13টি পদে 33 জন সহ মোট 34টি পদের বিপরীতে 190 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম জকসো নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সংকট কাটিয়ে নতুন দিনের সম্ভাবনায় আশাবাদী তারা। এর আগে গত 30 ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও ওই দিন সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর এটা আমাদের প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন, এবং আমি নিজেও হল সংসদের একজন প্রার্থী। তো সেই জায়গা থেকে আমাদের কাছে এটা অনেক বেশি উৎসবমুখর লাগছে, কারণ যেহেতু এটা নির্বাচন জয় পরাজয় আসবেই, বাট দিন শেষে আমরা সবাই জগন্নাথের শিক্ষার্থী। আমরা প্রত্যাশা করি একটি সুষ্ঠু এবং গণতান্ত্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং অতীতে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, তারা এই জকসো নির্বাচনে জয় লাভ করে জগন্নাথকে আরো এগিয়ে নিয়ে যাবে। যদি এই নির্বাচনে যোগ্য প্রার্থীরা উঠে আসে, তাহলে আশা করি তারা আমাদের এই সমস্যাগুলো নিয়ে কাজ করবে। যেসব ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তারা সবাই যোগ্য, আমরা তো আর সবাইকে ভোট দিতে পারবো না। অবশ্যই আমাদেরকে বেছে যে সব থেকে বেশি যোগ্য, ইনশাল্লাহ আমরা তাকেই ভোট। একজন পোলিং এজেন্ট হিসেবে প্রভাবিত করার সক্ষমতা তারা রাখে না। আমরা এখন পর্যন্ত এসব সুস্পষ্ট প্রমাণিত অভিযোগ আকারে নির্বাচন কমিশনারকে জানিয়েছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে জানালাম। আশা করি নির্বাচন কমিশনার এগুলো আচরণ, এই জিনিসগুলো আমলে নেবে।
চকসু নির্বাচনের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুলিয়া তানহা। জুলিয়া তানহা, প্রথমবারের মতো ভোট দিতে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, তার পাশাপাশি যারা ভোট দিয়েছেন বা দেবেন তাদের কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন এই নির্বাচনকে ঘিরে? তানি, আপনি যেমনটি বলছিলেন 2 দশক পর কিন্তু প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে ভোট নেওয়া শুরু হয়েছে এবং এটি কিন্তু বিকেল 3টা নাগাদ চলবে। এবং এই নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে 23 সদস্যের একটি কেন্দ্রীয় সংসদ 1 বছরের জন্য গঠিত হবে এবং এই নির্বাচনের জন্য কিন্তু প্রায় 16,000 শিক্ষার্থী ভোট দেবেন এবং বিশ্ববিদ্যালয়ের 39 কেন্দ্র এবং 5টি ভবনের 178টি বুথে কিন্তু একযোগে ভোট গ্রহণ চলছে এবং এটি একটানা বেলা 3টা পর্যন্ত চলবে। এবং সকাল থেকেই কিন্তু আমরা এখানে বেশ শিক্ষার্থীদের বেশ উৎফুল্লভাবে অংশগ্রহণ করতে দেখছি এই ভোট গ্রহণে এবং তারা যেটি বলছেন যে প্রথমবারের মতো কিন্তু এই নির্বাচনে ভোট দিতে পেরে তারা বেশ উচ্ছ্বসিত। আমি যদি এরকম কিছু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলি যারা প্রথমবারের মতো এই ভোট দিলেন, আপনারা তো আজকে যকসু নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে জীবনে ফার্স্ট ভোট দিলাম, ভালো লাগতেছে অনেক, বাট একটু খারাপ লাগতেছে যে যকসু আমেজটা আবার শেষ হয়ে যাইতেছে। নির্বাচনের পরিবেশ কেমন দেখলেন সব মিলিয়ে? খুবই ভালো, যকসু আমেজ খুবই ভালো কেটেছে। আর আজকে ভোট দিলাম, আজকের মধ্যে দিয়ে শেষ হলো। একটু খারাপও লাগছে, উৎসবমুখর পরিবেশ ছিল, খুবই আনন্দ করেছি। প্রার্থীরা ভোট চাইতে আসছে, খুবই ভালো। এই নতুন যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আসলে আপনাদের প্রত্যাশাটা কি? তাদের কাছে আমাদের প্রত্যাশা তারা আমাদের অধিকার আদায়ে সাহায্য করবে, যেগুলো আমাদের প্রাপ্য, যেগুলো আমরা এতদিন পাইনি। তাছাড়া আমরা নানান সমস্যার সম্মুখীন হই, পুরান ঢাকা, ছোট ক্যাম্পাস। আমরা চাইছি যে তারা আমাদের অধিকারগুলো আদায়ে সাহায্য করবে, প্লাস আমাদের যা যা সমস্যা আছে সমাধান করবে। তাদের কাছে এইগুলোই প্রত্যাশা, তারা ভালোভাবে কাজ করবে। তানি, আপনি যেমনটি বলছিলেন শিক্ষার্থীরা কিন্তু বেশ উৎফুল্লভাবেই কিন্তু এই ভোট গ্রহণ যেই কার্যক্রম রয়েছে সেটিতে কিন্তু অংশগ্রহণ করছে। এবং আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত যে প্যানেলগুলো রয়েছে সেখানে ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত যেই ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান পরিষদটি রয়েছে সেই প্যানেল থেকে সংবাদ সম্মেলন করে কিন্তু এই নির্বাচন নিয়ে বা এই ভোট গ্রহণ নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। তারা যেটি বলেছেন যে নির্বাচনে তাদের পছন্দের যে অন্যান্য যেই দল রয়েছেন তাদের পছন্দের প্রার্থী বা তাদের পছন্দের যে পোলিং এজেন্ট রয়েছে তাদের দিকেই বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। এবং এমনটি কিন্তু ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল, সেখান থেকেও কিন্তু একই ধরনের অভিযোগ করা হয়েছে। তারা বলছেন যে তাদের নারী শিক্ষার্থীদের চিরকুট ছিনিয়ে নেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই বিষয়ে 2 দলের অভিযোগের প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি বলেছেন যে এখন পর্যন্ত এরকম কোনো অভিযোগ তারা হাতে পাননি এবং নির্বাচন সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হচ্ছে। তানিয়া, বেলা 3টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ চলবে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে বিশৃঙ্খল বা অরাজকতার কোনো খোঁজ খবর আমরা পাইনি। তানিয়া, এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ জুলিয়া তানহা। আমরা নিশ্চয়ই যকসু নির্বাচনের খবর আপনার কাছ থেকে জানবো। দর্শক, যকসু নির্বাচনের আরও খবর নিয়ে আমাদের আরেক সহকর্মী সুমন তানভীর যুক্ত হয়েছেন আমাদের সাথে। সুমন তানভীর, নির্বাচনের দিন আমরা জানি যে নানা ধরনের প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের জায়গা থাকে। এরই মধ্যেই আমরা ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলগুলো লড়ছে এই যকসু নির্বাচনে, তারাও পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছেন যে একজনের প্যানেলের প্রার্থীদের যে চিরকুট সেটি অন্য প্যানেলের প্রার্থীরা ছিঁড়ে ফেলছেন বা সমর্থকরা সেখানে বাধা দিচ্ছেন। এই পরিবেশের মধ্য থেকে এখন পর্যন্ত আপনি যেহেতু সেখানে নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থাও বা সেখানে কেমন রাখা হয়েছে? তানিয়া, নির্বাচন মানেই কিন্তু আসলে পাল্টাপাল্টি অভিযোগ। সেই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে প্রায় 2 ঘন্টা পার করে ফেলেছে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত নির্বাচন। আপনি জানেন 167 বছরের পথ চলা এই প্রতিষ্ঠানের, আর বিশ্ববিদ্যালয় হিসেবে এই প্রতিষ্ঠানটি 20 বছর হলো পথ চলছে এবং এই 20 বছরের ভিতর প্রথম আসলে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সো আপনি বুঝতেই পারছেন উচ্ছ্বাস এবং আনন্দ আসলে কতটুকু। আমরা একটু যারা শিক্ষার্থীরা আছেন, যারা আসলে ভোট দিয়েছেন তাদের
মুখ থেকেই একটু সেই উচ্ছ্বাসের কথাটুকু শুনতে চাই। ভোট দিয়েছেন? জি জি, ভোট দেওয়া সম্পূর্ণ হয়েছে। বলবেন যে আপনাদের সিনিয়র অনেকেই এই নির্বাচনের জন্য তারা দীর্ঘ প্রতীক্ষা করেছে, তাদের ভাগ্য হয়নি এই ভোটটি দেওয়ার। আপনি পারলেন, আপনার প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পরিবেশ কেমন দেখেন? আসসালামু আলাইকুম, আমি তাসরিফা পুষ্পিতা রোশনি, 20তম আবর্তন এর একজন শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ। আমি ভোটটি দিতে পেরে অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বসিত, অভিভূত। আপনি দেখতে পাচ্ছেন এই যোগসু ইলেকশন উপলক্ষে আমাদের সারা ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এবং আসার সময় আমাদের আইডি কার্ড দেখানো হয়েছে এবং ভোট কেন্দ্রে প্রবেশের আগে আমাদের একাধিকবার চেকিং হয়েছে, আমাদের অনেকবার ভেরিফিকেশন হয়েছে। সার্বিক দিক মিলিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার সঙ্গে আরেকজন শিক্ষার্থী আছে। আপু, আপনি অনেক উচ্ছ্বসিত মনে হচ্ছে, উচ্ছ্বাসটা একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন। উচ্ছ্বাস শেয়ার করার মতোই অবস্থা নেই, এত বেশি উচ্ছ্বাসিত, কারণ এটা আমাদের জগন্নাথের প্রথম আমাদের ছাত্র সংসদ নির্বাচন এবং আমাদের জগন্নাথের যৌবনের প্রথম ভোট দিয়েছি সকাল সকাল এবং খুবই বেশি খুশি। আর প্রত্যেকটা শিক্ষার্থী অনেক বেশি হ্যাপি। আপনি ক্যাম্পাসে দেখতেই পাচ্ছেন একটা উৎসবমুখর পরিবেশ চলছে, নির্বাচনও খুব সুষ্ঠুভাবে চলছে যা দেখছি। আর আমাদের পরিবেশ যে দেখছি, আমার প্রার্থীরা যারা আছে যেই জয়ী হোক না কেন, চাই যে তারা যেন আমাদের যে ইস্তেহারগুলো দিয়েছে, অর্থাৎ তারা বলেছে যে আমাদের যে স্বপ্ন দেখেছি 2 চোখ ভরা, সেগুলো পূরণ হোক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হোক, তারা যেন আমাদের কল্যাণে কাজ করে। দেখছিলেন আসলে উচ্ছ্বাস কিন্তু আসলে শিক্ষার্থীদের চোখে মুখে, এবং এই উচ্ছ্বাসটা কিন্তু আসলে প্রত্যাশিত। শুরুতেই আমি বলছিলাম যে এরই মধ্যে কিছু বিশ্ববিদ্যালয়ের কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, তবে সেই নির্বাচনের তুলনায় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচনের কিন্তু একটি বেসিক পার্থক্য আছে। আমি বলছিলাম জন্মের পরে আসলে প্রথম আসলে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনি যে প্রশ্নটি তা নিয়ে করছিলেন যে অভিযোগ, সেই অভিযোগ আছে, তবে সার্বিকভাবে চিন্তা করলে এবং আমাদের দৃষ্টিকোণ থেকে সুষ্ঠুভাবেই কিন্তু এই ভোট আসলে এখন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এবং এটি বেলা 3টা পর্যন্ত চলবে। ধন্যবাদ সুমন তানভীর। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম জকসু নির্বাচনের সর্বশেষ খবর জানছিলাম। একই সাথে ধন্যবাদ জুলিয়া তানহা আপনাকেও। আমরা আবারও ফিরবো এই নির্বাচনের খবর জানতে। জোট সঙ্গীদের ছাড় দেয়া আসনে বিএনপির বহিষ্কৃত প্রার্থীদের নিয়ে চিন্তিত শরিক দলের নেতারা, আর এজন্য ভোটের লড়াইয়ে বেশ বড় চ্যালেঞ্জ দেখছেন তারা। শরিক দলের প্রার্থীরা অবশ্য বিএনপির প্রতিশ্রুতিতে ভরসা রাখতে চান। একজন বিশ্লেষক বলছেন, বহিষ্কৃতরা দলের কথা শুনবে এমনটা আশা না করাই উচিত। ফরাদ ইবনে মালিকের প্রতিবেদন। 300-র মধ্যে 16টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। এর মাঝে কিছু আসনে প্রার্থীরা লড়বেন বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে, কেউ লড়বেন জোট সঙ্গী হিসেবে নিজস্ব দলীয় প্রতীকেই। তবে মাত্র 16টি আসনে ছাড় দিলেও সারা দেশে প্রায় 70টি আসনে প্রার্থী হচ্ছেন দলটির বিদ্রোহীরা। বাদ যায়নি ছাড় দেয়া আসনও। শরিকরা বলছেন, জোটে ভোট করে বিএনপির লোকেরই বিরুদ্ধে লড়াই বড় চ্যালেঞ্জ, তবে ভরসা রাখতে চান প্রতিশ্রুতির উপর। এখানে যদি আমার বিএনপি নেতাদের সাথে প্রতিযোগিতা করে নির্বাচন করতে হয়, তাহলে তো সেটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং একটা সংকট। কারণ যে বিএনপি যেখানে আমাকে সহযোগিতা করবে, সেখানে বিএনপির নেতাদের সাথে যদি আমার এই নির্বাচনী বিষয়ে প্রতিযোগিতা করা লাগে, আমার মনে হয় যে বিএনপি দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা নিশ্চয়ই যোগাযোগ করবেন, কথা বলবেন, এবং এখানে ভোটারদের মধ্যে যাতে ন্যূনতম কোনো বিভ্রান্তি তৈরি না হয় সে ব্যাপারে একটা উদ্যোগ আমার মনে হয় সেটা থাকবে। বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, এবং তিনিও মোটামুটি এই 12 আসনে তিনি খোঁজখবর করেছেন এবং তিনি নিজেই বললেন যে যেটুকু বিভ্রান্তি আছে তিনি অচিরেই তিনি আশা করছেন যে বিভ্রান্তির এটা দূর হবে। যদিও এই বিশেষজ্ঞ বলছেন, বহিষ্কারের পর দলের কথা শুনতে বাধ্য নয় বিদ্রোহী প্রার্থীরা। একজন নমিনেশন পেল না, সেও এটাকে একটা হিসেবে দেখে, তার ইগোর একটা ব্যক্তিগত অহমের জায়গা থেকে সে ওটাকে বিচার বিশ্লেষণ করে। সে অনেক সময় পার্টির চেয়ারম্যানের কথা নাও শুনতে পারে। তো পার্টির চেয়ারম্যান তাকে, এখন এটা তো আসলে দল থেকে যদি বহিষ্কারটাকে করে ফেলাই হয়, তাহলে তো আর তার সাথে আর সমঝোতা করার সুযোগ নাই। সুতরাং ওইটাকে আপনার ওইভাবেই রাখতে হবে। নির্বাচনে জোটের চেয়ে মাঠে প্রার্থীর প্রভাবকেই গুরুত্ব দেবার পরামর্শ তার। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।
ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের কার্যক্রমের দ্বিতীয় দিন আজ নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আবেদন গ্রহণ করছেন। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত সংক্ষুব্ধ কোনো প্রার্থী ইসিতে আপিল করতে পারবেন। সোমবার প্রথম দিনে ইসি 42টি আপিল আবেদন করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে 41টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল হয়েছে। নির্বাচন কমিশনের 10টি বুথে খুলনা অঞ্চলের 3টি, রাজশাহী অঞ্চলের 5টি, রংপুরের 3টি, চট্টগ্রাম অঞ্চলের 2টি, কুমিল্লার 5টি, ঢাকার 15টি, ময়মনসিংহ অঞ্চলের 1টি, বরিশালের 1টি এবং ফরিদপুর অঞ্চলের জেলাগুলো থেকে 60টি আপিল দায়ের করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা অঞ্চল থেকে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল দায়ের করা হয়েছে। দর্শক, আমরা নির্বাচন কমিশনে যেতে চাই। সেখানে নির্বাচনের জন্য যেসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা যে আপিল করেছেন সেই প্রক্রিয়া চলছে। আমাদের সহকর্মী ফারজানা আক্তার যুক্ত হয়েছে নির্বাচন কমিশন থেকে এই বিষয়ে সর্বশেষ খবর জানাতে। ফারজানা, আমরা জানি গতকাল 42টি আবেদন জমা পড়েছে। আজকের দিনে সকাল থেকে আবেদনের সংখ্যাটি কেমন দেখছেন এবং কোনো উল্লেখযোগ্য প্রার্থী এরই মধ্যে এসেছেন কিনা? তানিয়া, গতকাল পর্যন্ত আপিলের সংখ্যা 42 ছিল এবং আজকে সেই সংখ্যা সর্বমোট 56টিতে দাঁড়িয়েছে এবং উল্লেখযোগ্য যে প্রার্থীর কথা বলছেন আমরা সকাল উল্লেখযোগ্য তেমন কোনো প্রার্থীকে দেখতে পাইনি। তবে গতকালের মতোই আমরা দেখছি সকালের দিকে ভিড় একটু কম, প্রার্থীরা আসছেন। বুথগুলোতে যে আঞ্চলিক বুথ করা হয়েছে 10টি, সেখানে আসা শুরু হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা আছেন, দলীয় প্রার্থীরাও আছেন এবং গতকাল আমরা যেমনটি দেখেছিলাম সকালের দিকে প্রার্থীদের যে উপস্থিতি সেটি কম থাকলেও কিন্তু বিকালের দিকে সেটি বেশি ছিল এবং গতকাল বিকেলে ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা এসে কিন্তু তার মনোনয়ন পাওয়ার জন্য আপিল করে গিয়েছেন এবং আজ সকাল থেকেও কিন্তু আমরা এখানে দেখেছি যে দলীয় প্রার্থীর তুলনায় স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেশি এবং এবার যে 723 জনের মনোনয়ন বাতিল হয়েছে সেখানেও আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেশি এবং এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা আমাদের যেমনটি জানিয়েছিলেন যে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল হওয়ার যে উল্লেখযোগ্য কারণ সেটি ছিল 100% ভোটারের যে স্বাক্ষর লাগে, 100% ভোটারের সমর্থন সেটি তারা পূরণ করতে পারেনি এবং অনেকের কিন্তু আমরা দেখেছি যে হলফনামায় সঠিক তথ্য না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে। পাশাপাশি যারা ঋণ খেলাপি বা বিল খেলাপি রয়েছেন তাদেরও কিন্তু মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে এবং গতকাল কিন্তু নির্বাচন কমিশনের সচিব বলেছিলেন যে যাদের মনোনয়ন বাতিল হয়েছে বা যে কোনো ধরনের অভিযোগ, এখানেও কিন্তু আমরা কালো দেখেছি যে যারা প্রার্থীরা এসেছিলেন তারা রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে এক ধরনের অভিযোগ করেছিল যে এক একজনের সাথে এক এক রকম ব্যবহার করা হচ্ছে এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী বলছিলেন যে দলীয় প্রার্থীরা একই উপায়ে আবেদন করলেও তাদের স্বতন্ত্র প্রার্থীদের আবেদন গ্রহণ করা হয়নি বা মনোনয়ন দেওয়া হয়নি, এই ধরনের অভিযোগ আছে এবং এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে যে কোনো ধরনের অভিযোগ এখন প্রার্থীরা জানাতে পারবেন। সব ধরনের অভিযোগের শুনানি সে 10 থেকে 18 তারিখের মধ্যে নির্বাচন কমিশন তাদের সেই অভিযোগ শুনবেন এবং শুনে সেখানে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন এবং নির্বাচন কমিশনের যে শুনানি হবে 10 থেকে 18 তারিখ, সেই শুনানিতে কিন্তু অনেকেই মনোনয়ন ফেরত পাবেন এবং যারা ফেরত পাবেন না তাদের কিন্তু উচ্চ আদালতে যাওয়ারও একটি উপায় রয়েছে এবং সেই শুনানি শুরু হচ্ছে 10 থেকে 18 তারিখের মধ্যে এবং আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায় এখানে যারা নির্বাচন কমিশনের কর্মকর্তারা আছেন তারা কাজ করছেন এবং প্রার্থীরা করছেন এবং হয়তো দিনের পরবর্তী সময়ে যারা মনোনয়ন বাতিল হয়েছেন সেসব প্রার্থীরা আবেদন করবার জন্য আসবেন। আমরা ফিরবো ফারজানা আক্তার আপনার কাছে, তখন নিশ্চয়ই নানা তথ্য নিয়ে যুক্ত হবেন। দর্শক, সহকর্মী ফারজানা আক্তার ছিলেন আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে। শীতের প্রকোপে বাড়ছে নিম্ন আয়ের কর্মজীবী মানুষের দুর্ভোগ। রাজশাহী, পাবনা সহ বেশ কিছু জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢেকে আছে আকাশ, টানা দেখা মিলছে না সূর্যের। উত্তরের হিমেল হাওয়া থাকায় প্রচণ্ড শীত অনুভূত করছে মানুষ, তাই জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। বাড়ছে শীতজনিত রোগ ব্যাধি। এছাড়া শীতে সবচাইতে বেশি কষ্টে আছে শ্রমজীবী মানুষেরা। প্রচণ্ড ঠান্ডার কারণে কাজ পাচ্ছে না দিনমজুরেরা। বাজারে আশেপাশে কামও নাই, কিছু নাই, শীতে মরি, তারপরে হলে কিস্তি আছে, সমস্যা তো আরো ঝামেলা পড়ে গেছে বেশি। 7টা থেকে 10টা দিনে বসে কাজ করবোই নেই, কোনো গ্যারেজ তো আসে না, মালও পড়তেছে না। কাজকর্ম না থাকার কারণে অনেক লিভার ধরেন যে আপনার হিমশিম খাওয়া যাচ্ছে। এত শীত পড়ে, এই শীতের কারণে আমাদের আসতেও সমস্যা হয়, কাজেরও সমস্যা হয়,
কাজও অনেক কম। রাজশাহীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শীতের প্রভাব জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী রাশেদুল হক টুসু। আমরা সংবাদে বলছিলাম রাজশাহীতে তাপমাত্রা আজকে 7 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় দিনমজুর যারা রয়েছেন, বয়স্ক এবং শিশুরা কেমন দুর্ভোগে পড়ছেন, তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন, যে এই তীব্র শীতের মধ্যে তাদেরকে কিভাবে আসলে যত্ন করতে হবে? 7 ডিগ্রি, সেটি ভোর 6টার দিকে রেকর্ড করা হয়েছে। তবে এখন কিন্তু অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিছুক্ষণ আগে এই যে স্বল্প পরিমাণ রোদের দেখা মিলেছে, এই রোদের দেখা মেলার পরে মনে হচ্ছে কেন যিনি জনজীবনে এক ধরনের স্বস্তি ফিরেছে, মানুষের ভিতরে যেই কর্মচাঞ্চল্য এক ধরনের পরিবেশ দেখা দিচ্ছে। ঘণ্টাখানিক আগেও কিন্তু এই সূর্য মেঘে ঢাকা ছিল, একটা ঘন কুয়াশাচ্ছন্ন মতো পরিবেশ ছিল। তখন আমরা দেখেছি যে রাস্তাঘাটে তুলনামূলক কিন্তু মানুষজনের যে উপস্থিতি সেটি কিন্তু কিছুটা কম। সর্বশেষ আমরা যে তথ্য পেয়েছি আবহাওয়া অফিস থেকে, 9টার পরে তারা তাপমাত্রা রেকর্ড করেছেন 10.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রাও ধীরে ধীরে কিছুটা বাড়ছে। এখন আপনি যদি বলছিলেন যে আসলে সাধারণ মানুষ বা বিশেষ করে হাসপাতালগুলোর কি অবস্থা, আমি হাসপাতালগুলোতে কথা বলেছি। বিশেষ করে শীতের সময় যেটি হয় যে বয়স্ক এবং শিশুরা তারা বেশি শীতজনিত রোগে আক্রান্ত হয়ে থাকেন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে চিকিৎসকরা যেই পরামর্শ দিচ্ছেন যে প্রয়োজন ছাড়া যেন শিশুদের ঘরের বাহিরে না নেওয়া হয়, বা তাদের যেন যে শীতের গরম কাপড় পোশাক যেন পরিধান করানো হয়, গরম খাবার যেন খাওয়ানো হয়, এই পরামর্শগুলোই তারা কিন্তু দিচ্ছেন। অর্থাৎ যে শিশু, বয়স্ক বা বিভিন্ন বয়সের মানুষ এই শীত থেকে বাঁচার জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো নেয়ার, সেই ব্যবস্থাগুলো নিয়ে তারা কিন্তু চিকিৎসকরা এই পরামর্শ দিচ্ছেন। তো সব মিলিয়ে এখন এই আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নত, রোদ উঠেছে কিছুটা স্বল্প পরিসরে, মানুষজনের ভিতরে কর্মচাঞ্চল্যতা কিন্তু ফিরছে। তানিয়া। ধন্যবাদ রাশেদুল হক টুসু। আমরা ফিরবো নিশ্চয়ই আবারও শীতের খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী রাশেদুল হক টুসু রাজশাহী থেকে ছিলেন। দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাই বিএনপির গুলশান কার্যালয়। সেখানে কিছুক্ষণ আগে সকাল 10:30টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে নিজ বাসভবন থেকে পৌঁছেছেন গুলশান কার্যালয়ে। তিনি ঢাকা 17 আসন থেকে এবার নির্বাচন করছেন এবং আমরা জানি যে কয়েকদিন আগে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সেই সংসদীয় আসন অর্থাৎ ঢাকা 17 সংসদীয় আসনের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে তিনি মতবিনিময় করবেন বলে জানা গেছে। আমাদের সহকর্মী মাহিলা ইসলাম আছেন এই বিষয়ে বিস্তারিত জানাতে, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। মাহিলা, জানাবেন এই বিষয়ে কি ধরনের তথ্য আপনার কাছে আছে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আজ প্রায় বেলা 11টার আগেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত প্রতিদিনের মতোই তিনি এখানে অফিস করতে এসেছেন। তবে অন্য যে কোনো দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি তিনি এখানে এসেছেন। গুলশানের এই কার্যালয়ে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আমরা যেটি দলীয় সূত্রে জানতে পেরেছি এখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ঢাকা 17 আসনে মনোনীত হয়েছেন এবং সেই তারই প্রেক্ষিতে নির্বাচনকে সামনে রেখে এখানকার 17 আসনে যেই তৃণমূল নেতাকর্মীরা রয়েছেন বা থানাগত নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে এখানে তিনি আসলে আলোচনা করবেন এবং তারই একটি মতবিনিময় সভার মতো অনুষ্ঠিত হবে সেটা আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই বেশ কয়েকজন নেতাকে আমরা এখানে দেখেছি, তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা জানতে পেরেছি ভেতরে ছাত্র দলের সভাপতি এবং যুব দলের সভাপতি তারাও রয়েছেন। তো বলা যায় এই অনুষ্ঠানটি শেষে আসলে জানতে পারবো কি বিষয় নিয়ে কথা হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্যটি এরকমই রয়েছে যে বাইরে তৃণমূলের কিছু ছাত্র দলের কর্মীরা রয়েছেন এবং ভেতরে ছাত্র দলের সভাপতি এবং যুব দলের সভাপতি, সেই সাথে এই 17 আসন কেন্দ্রিক যেই নেতারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং ভেতরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন। ধন্যবাদ মাহিলা, নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে। দর্শক, সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন আমাদের সাথে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।